গল্পের নায়ক। এই অনুপমের রয়েছে একজন মামা, এই মামা এবং তার রয়েছে একজন মা, তার বাবা মারা গেছেন। তো এই গল্পের ভিতরে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হিসাবে উল্লেখ করা হয়েছে এই তার মামাকে, যে তার মামার তার পরিবারের প্রতি এতটাই প্রভাব যে তাকে ফল্গু নদী যেইভাবে তার বালুর আস্তরণ দিয়ে পানিগুলোকে আবরণ দিয়ে রাখে, ঢেকে রাখে, একইভাবে অনুপমের মামাও তাদের পরিবারটাকে এইভাবে আবরণ দিয়ে তার প্রভাব বুঝিয়েছে। একইভাবে এই পরিবারে রয়েছে তার একজন মা, তার মাকে তুলনা করা হয়েছে, তার মা ছিল একজন গরিব ঘরের মেয়ে, এবং গরিব ঘরে মেয়ে হওয়ার কারণে তার যে স্বামী ছিল অর্থাৎ অনুপমের যে বাবা ছিল, এই অনুপমের বাবা এই ভদ্রলোক হচ্ছে ওকালতি করত। ওকালতি করে তিনি এত টাকা পয়সা ইনকাম করেছে যে পরবর্তীতে তাদের যে অভাব অনটন ছিল সেই অভাব অনটনগুলো ঘুচে গেছে। কিন্তু যেহেতু তিনি গরিব ঘরের মেয়ে ছিল, তাই তিনি যে একবারে গরিব ছিল, এই জন্য যেহেতু তাদের এখন অনেক অর্থ সম্পদ হয়েছে, তারা যে ধনী একথা তিনি নিজেও ভুলতে চান না, তার সন্তানকেও ভুলতে দিতে চান না। এইখানে রয়েছে আরো দুটো ক্যারেক্টার। অনুপমের রয়েছে একজন বন্ধু হরিশ। আমরা বাংলা সিনেমা বা নাটকে দেখি না যে নায়কের একজন ফানি ক্যারেক্টারের একজন ফ্রেন্ড থাকে, এই গল্পে এই অনুপমের একজন ফানি ক্যারেক্টারের ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে হরিশ। হরিশ খুব রসিক মানুষ, আমরা যখন মূল গল্পে প্রবেশ করব সবাই দেখতে পারবেন। এইখানে রয়েছে অনুপমের একজন ভাই, পিস্তুত ভাই, তার নাম হলো বিনু দাদা। এই বিনু দাদারও এই গল্পে একটা বড় অবদান আছে। এই বিনু দাদা গিয়েছিল যখন এই কল্যাণীকে বিয়ের জন্য আশীর্বাদ করতে দেখতে গিয়েছিল বিনু দাদা। তো আমরা এরা হচ্ছে অনুপমের পরিবারের সদস্য, যারা যেই ক্যারেক্টারগুলোর সাথে আমরা একটু পরে পরিচিত হব, তাদের প্রত্যেকটি অবদান সম্পর্কে এবং কে কি করেছে, কে কি বলেছে, কোন বিষয়গুলো একাধিক ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। এইদিকে নায়িকার পক্ষে যদি আমরা দেখি, আমাদের নায়িকা হলো কল্যাণী, এবং কল্যাণীর রয়েছে শুধু বাবা। কল্যাণীর কোনো মা নেই, মা মারা গেছে, এবং কল্যাণীর কোনো ভাই বোনও নেই। এই গল্পে কল্যাণীর রয়েছে শুধুমাত্র আপন বলতে এক বাবা, এবং কল্যাণীর বাবার রয়েছে একজন বন্ধু। তার একটা অবদান আমরা দেখতে পাবো যেদিন এই দুইজনের বিয়ে হবে, সেই বিয়ের দিন এই কল্যাণীর বাবার বন্ধু, এই বন্ধুর একটা অবদান আমরা সেদিন দেখতে পারবো। তো চলেন আমরা মূল গল্পে চলে যাই। আমরা অল্প অল্প করে চরিত্রগুলোর সাথে পরিচিত হব, তারপরে আমরা গল্পের ভিতরে প্রবেশ করব। তো চলেন আমরা সামনে যাই। এবার আসেন আমরা একটু অনুপমকে দিয়ে শুরু করি। আমাদের গল্পের মূল নায়ক অনুপম কি করেছে দেখেন। অনুপমের একটু পরিচয় দিয়ে নেই শুরুতে। অনুপম MA পাস শিক্ষিত যুবক, আজ তার বয়স 27। বিয়ে ঠিক হওয়ার সময় তার বয়স ছিল 23। বাংলাদেশের একাধিক ইউনিভার্সিটি পরীক্ষায় এই প্রশ্নটি বারে বারে আসে। আপনারা যারা সামনে ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন, বিশেষ করে বি ইউনিট থেকে, তারা এই তথ্যটা অবশ্যই বইয়ের ভিতর দাগিয়ে রাখবেন। এই তথ্যটা ভাইয়া অনেক পরীক্ষায় আসে যে অনুপমের বিয়ের সময় বয়স কত ছিল। এই যে দেখেন অনুপমের বিয়ের সময় বয়স ছিল 23। এই 23 বছরটা যে তার বয়স ছিল বিয়ের সময়, এবং বর্তমান বয়স কত 27। অনুপম কিন্তু বিয়ে পাশে একজন শিক্ষিত যুবক। তারপরে কি রয়েছে দেখেন, অনুপম কিন্তু অত্যন্ত সুন্দর। অনুপম একদম মানে সে যে এই গল্পের নায়ক, তার চেহারাটাও একদম নায়ক সুলভ, অনেক সুন্দর, আমাদের মতো না। আচ্ছা আসেন তাহলে, এই অনুপম এতটাই সুন্দর ছিল, কিন্তু সে কিরকম ছিল দেখেন, আমরা একটু পরে দেখতে পারবো। অনুপমকে পণ্ডিত মশাই অর্থাৎ অনুপমের শিক্ষক কি বলতো, এই সুন্দর চেহারার জন্য তাকে তুলনা করতো শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে। শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে। শিমুল ফুল এবং মাকাল ফল অর্থ কি ভাইয়া? শিমুল ফুল অর্থ হচ্ছে যে দেখতে সুন্দর, কিন্তু এই ব্যক্তিটার ভিতরে কোনো ভালো মানে এর কোনো গুণ নাই। শিমুল ফুলকে কেন এটা বলা হয় জানেন? শিমুল ফুল কেন বলেছে? কারণ হিন্দু ধর্ম অনুযায়ী শিমুল ফুল যত সুন্দরী হও, তোমার এই ফুল দিয়ে কিন্তু পূজা করা যায় না। যেহেতু শিমুল ফুল দিয়ে পূজা হয় না, সেই জন্য শিমুল ফুলকে কি বলা হয়? গুণহীন ফুল বলা হয়। তো এও অনেক সুন্দর কিন্তু গুণহীন, এই সৌন্দর্যের কোনো কাজে লাগে না। এই জন্য শিক্ষক কি বলতো? শিক্ষক তাকে বলতো শিমুল ফুল এবং মাকাল ফল। ওকে, তারপরে দেখেন আমরা অল্প অল্প করে আমাদের নায়কের সাথে পরিচিত হচ্ছি। আজও আমাকে দেখলে মনে হয় যেন অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এই যে অন্নপূর্ণার কোলে অর্থাৎ মা দেবী দুর্গার কোলের সেই গজাননের ছোট্ট ভাইটির মতো। অর্থাৎ সে হচ্ছে সব সময় এত সহজ সরল, দুনিয়াতে কি হয়ে যাচ্ছে আমাদের এই নায়ক কিচ্ছু জানে না। সে শুধু কি করে, শুধু এই যে MA পাস করেছে, শুধু পড়াশোনা আর ঘর কোনো একটা ছেলে। এই হলো আমাদের অনুপম সম্পর্কে আমরা আরো জেনে নেব। চলেন দেখা যাক অনুপম বলতেছে কি। এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে অনুপমের নিজের বক্তব্য। অনুপম বলতেছে
এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। এটা হচ্ছে অনুপমের একটি আত্মসমালোচনা। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা যে কতবার আসছে ভাইয়া, আমি এই পেজটা রেখেছি যে আপনারা শুধুমাত্র যদি এই প্রথম দুটো পেজ দেখেন, যারা বলেন ভাইয়া আমি তো অপরিচিত গল্পে ভাজা ভাজা করে ফেলছি, আমার পুরোটা কাভার, তাদেরকে আমি রিকোয়েস্ট করব শুধু প্রথম দুটো পেজ পড়ে নেন। আপনার পুরো গল্প পড়তে হবে না, আপনি যদি শুধু আমাদের এই প্রথম দুটো পেজ, এই পেজ আর এই পেজ, এই দুটো পেজ দেখেন, তাহলে কিন্তু আপনার প্রিভিয়াস ইয়ারে আসা সমস্ত কোশ্চেন, এইচএসসির সমস্ত কোশ্চেন, অ্যাডমিশন টেস্টের সমস্ত কোশ্চেন এই দুটো পেজে চলে আসছে। দেখেন তারপর তাহলে অনুপম কি বলতেছে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। এটা সব বিশ্ববিদ্যালয়, সেটা আপনারা দাগিয়ে রাখবেন বইয়ে। তারপরে দ্বিতীয় কোশ্চেন কি, আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, কন্যার পাত্র মাত্রই স্বীকার করবেন আমি কি, আমি সৎ পাত্র। এটা হবে কন্যার বাবা। এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে, সরি। এটা কি হবে, এটা হবে কন্যার বাবা। কন্যার বাবা মাত্রই স্বীকার করবেন যে আমি সৎ পাত্র। তাহলে ভাইয়া এই দুটো তথ্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে যদি প্রশ্ন আসে যে অনুপমের সাথে কার কার কোনো বিরোধ নেই, অনুপমের ভাগ্যের সাথে কার কোনো বিরোধ নেই, অনুপমের ভাগ্যের সঙ্গে এই যে ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। কেন জানেন? কারণ উনি হলেন বিবাহের দেবতা, বিবাহের দেবতা। আচ্ছা, তারপরে দেখেন চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। এইটা যে কতগুলো বিশ্ববিদ্যালয়ে এসেছে, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। তারপরে দেখেন কি বলতেছে, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রতি বছর আসে, আর এই প্রশ্নটা আজকে আসছে। আজকে 2025 সালের 25শে জানুয়ারি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নে এই প্রশ্নটা এসেছে বি ইউনিটের পরীক্ষায়, যে কি এই যে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় তার চেহারা হচ্ছে কণ্ঠ, তার চেহারা হচ্ছে কি কণ্ঠ। এটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সালের যে পরীক্ষা ছিল, 2024-25 সালের বি ইউনিটের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয় তার চেহারা কি, তার চেহারা হচ্ছে কণ্ঠ। ওকে, এইটা হচ্ছে আমাদের নায়ক ছিল অনুপম। অনুপম সম্পর্কে আমরা জেনে নিলাম। অনুপম কি, কার কোলে কোলে মানুষ? এই মায়ের কোলে কোলে মানুষ অনুপম। এবং অনুপমকে এই সুন্দর চেহারার জন্য শিক্ষক জানে কি বলতো, তুমি তো একটা শিমুল ফুল এবং মাকাল ফল, মানে অপদার্থ, বাইরে অনেক সুন্দর কিন্তু ভিতরে কোনো গুণ নাই। তারপরে আসেন, তারপরে আমরা চলে যাব কার সম্পর্কে, এই যে যিনি মূল ভিলেন, এই গল্পের মূল ভিলেন কে, আমাদের এই মামা। মামা কি করেছে দেখেন, সামনে আসে। অনুপমের আসল অভিভাবক হলো কি, তার মামা, তার চেয়ে মাত্র 6 বছরের বড়। এইটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে যে অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড়, অনুপমের মামা অনুপমের চেয়ে 6 বছরের বড়। এবং মামা অনেক লোভী। এই মামার অস্থিমজ্জায় ছিল শুধু টাকার আসক্তি। মামার অস্থিমজ্জায় কি ছিল, টাকার আসক্তি ছিল। এবং অনুপমের ভাগ্য দেবতার এজেন্ট ছিল এই মামা। এই প্রশ্ন আসতে পারে যে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে, অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট কে হবে, এই ভিলেন মামা। এই মামা ছিল তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এই মামার জন্য আমাদের এই সুন্দর অনুপমের সুন্দরী কল্যাণীর সাথে বিয়েটা ভেঙে যায়। এবং কি হয় দেখার জন্য, জানার জন্য শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। তারপরে দেখেন কি বলতেছে, সংসারকে ফুলগুর বালুর মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন মামা। তাহলে মামা কি করেছেন, সংসারকে কি করেছেন, এই মামা হচ্ছে সংসারকে, অনুপমের সংসারকে ফুলগুর বালুর মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন। ফুলগুর বালুটা কেমন জানেন আপনারা? ফুলগুর বালু হচ্ছে, ফুলগু হচ্ছে ভারতের গয়া অঞ্চলের একটি নদী, ভারতের গয়া অঞ্চলের একটি নদী। এই ফুলগু নদীর বালু হচ্ছে এমন, এটা চোরা বালি, যে উপরে বালু কিন্তু নিচে পানি। এই পানিগুলোকে বালুর আস্তরণ দিয়ে ঢেকে রাখে। এই জন্য বলা হয় কি, ফুলগুর বালুগুলো কত আদর করে যত্ন করে তার পানিগুলোকে সংরক্ষণ করে রাখতেছে, ঢেকে রাখতেছে। তো এই মামা হচ্ছে এই অনুপমদের বাড়িকে, অনুপমদের পরিবারকে, সংসারকে ফুলগুর বালুর মতো ঢেকে রেখেছে। এরপরে আসেন, এই অনুপমের একজন বন্ধু আছে। ওই যে বলেছিলাম বাংলা সিনেমার নায়কের একজন ফানি ক্যারেক্টারের একজন ফ্রেন্ড থাকে প্রতিটা মুভিতে, একইভাবে এই গল্পে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনুপমের একজন ফানি ক্যারেক্টারের বন্ধু রেখেছে। সে হলো আমাদের হরিশ। হরিশ কি বলতেছে, হরিশের পরিচয় দেখেন, হরিশ হচ্ছে আসর জমাতে পটু ছিল। মানে এত মজার, এই দেখেন হাসতেছে হরিশ, কিন্তু হাসতেছে, সবসময় হাসে, সবাইকে হাসায়। তাহলে আসর জমাতে পটুকে হরিশ, এ ছিল অনুপমের বন্ধু, যার সরস রসনার গুণ আছে। তার মানে অনেক সরস রসনা করতে পারে, মানুষকে হাসাতে পারে, মজাইতে পারে সব সময়। আচ্ছা, এই হরিশ কাজ করতে হলো কানপুরে, ভারতের কানপুরে কাজ করে। অনুপমের জন্য বলে, বন্ধু
তুমি তো বিয়ে করতে চাও, একটা মেয়ে দেখছি। আচ্ছা, তাহলে এই অনুপমের জন্য পাত্রী ঠিক করেছে কে? হরিশ। এ কি করলো জানেন? এ এসে বন্ধুর মনটা এবার উতলা করে দিল। বললো, বন্ধু মেয়ে যদি চাও, খাসা একটা আছে। তাহলে এটা কে বললো? এটা হচ্ছে এই হরিশ এসে বলছিল যে সে হচ্ছে অনুপমের মনকে উতলা করিয়ে দিল। অনুপম তো এতদিন ছিল অন্যরকম, ঠিক আছে, মানে তার মাথার ভিতরে এগুলো অত কিছু নাই, বিয়ে শাদী বা পরিবার সংসার। কিন্তু হরিশ এসে যখন বললো, বন্ধু তুমি যদি বিয়ে করতে চাও, আমি তো সেই রকম অসাধারণ খাসা একটা মেয়ে দেখেছি, সেই মেয়েটা দিয়েই তোমার সাথে অনেক সুন্দর মানাবে। তখন অনুপম কি বললো জানেন? অনুপম কি বলবে? অনুপম বলবে যে হাই হাই, আমার তো লজ্জা লাগছে। এবার তুমি এটা গিয়ে আমার মামাকে বলো। তো কেন মামাকে বলতে হবে? কারণ মামা তো আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। এই পরিবারের যা কিছু সিদ্ধান্ত হয় সবকিছু কার সিদ্ধান্তে হয়? সবকিছু হয় এই ভিলেন মামা। এই জন্য বলতেছে মামার কাছে গিয়ে একবার কথাটা পড়ে দেখো দেখিনি। আচ্ছা, আমরা মূল গল্পে যাব কিন্তু একটু পরে। এরপরে আসেন, অনুপমের মা ছিল এবং বাবা ছিল। অনুপমের মা বাবা সম্পর্কে একটু জানা যাক। অনুপমের যে মা, তিনি ছিলেন গরিব ঘরের মেয়ে, কিন্তু যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে অনুপমের বাবা ওকালতি করে অনেক টাকা ইনকাম করছিল এবং সেই টাকা দিয়ে একসময় তাদের অবস্থার পরিবর্তন হয়। কিন্তু তখন ওই যে এককালে গরিব ছিল, এই জন্য যখন টাকা হয়েছে তখন সে যে গরিব ছিল এটা সে, মানে তারা যখন ধনী এটা সে নিজেও ভুলে না, তার সন্তানকেও ভুলতে দিতে চায় না। এখানে কি বলতেছে দেখেন, অনুপমের মা গরিব ঘরের মেয়ে এবং অনুপমের বাবার ওকালতির টাকা অবস্থার পরিবর্তন ঘটলে নিজেরা যে ধনী এ কথা তার মা নিজেও ভুলেন না এবং সন্তানকেও ভুলতে দেন না। মার হাতে অনুপম মানুষ। মৃত্যু ছিল অনুপমের বাবার প্রথম অবকাশ। এই ভদ্রলোক ওকালতি করছে, অনেক টাকা পয়সা ইনকাম করছে, কিন্তু সেগুলো ভোগ করে যেতে পারে নাই। এটা মৃত্যুই ছিল তার জীবনের প্রথম অবকাশ। অর্থাৎ কি, তার এই যে অবকাশ, এর আগে তিনি অবকাশ পায়নি। তিনি টাকা ইনকাম করতে করতে, সংসার টানতে টানতে তার জীবনের কখনো অবকাশ পাওয়ার সুযোগ হয়নি। এটা পরীক্ষাতে আসে যে অনুপমের বাবার প্রথম অবকাশ কি ছিল। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল মৃত্যু। অনুপমের বাবা সম্পর্কে এই দুটো তথ্যই পড়লে এনাফ, যে অনুপমের বাবা ছিল উকিল এবং মৃত্যু ছিল তার প্রথম অবকাশ। আর অনুপমের মা সম্পর্কে কি পড়বেন? গরিব ঘরের মেয়ে ছিল। আচ্ছা, আর একজন ক্যারেক্টার আছে আমাদের অনুপমের নায়কের জীবন সম্পর্কে, সেটা হলো এবার হরিশ। এই যে অনুপম যে হরিশে বলল, হরিশ যখন এসে বললো, বন্ধু আমি তো কানপুরে কাজ করি, সেখানে তো খাসা একটা মেয়ে দেখছি তোমার জন্য, তোমার সাথে তো সেই মানাবে, তুমি এমএ পাস ছেলে, তুমি এত সুন্দর। তখন বলতেছে যে বন্ধু এটা তো আমার বলে লাভ নাই, তাহলে আমার মামারে গিয়ে বলো, মামা যদি রাজি হয়। তখন এই মামার কাছে চলে গেল, মামাকে গিয়ে বললো যে মামা এমন অসাধারণ একটা মেয়ে দেখেছি কানপুরে, কিন্তু এটা এবার আপনারা দেখতে পারেন প্রস্তাব টস্তাব দিয়ে। তখন মামা পাঠালো কাকে? এই মামা পাঠালো অনুপমের একজন পিস্তুত ভাই আছে, পিস্তুত দাদা। তার নাম কি? তার নাম হচ্ছে বিনু দাদা। খুবই, মানে এর যা রুচি, খুবই রুচিসম্মত একজন ব্যক্তি এবং এর প্রতি অনুপমের খুবই, এর রুচির প্রতি খুব বিশ্বাস। আচ্ছা, এবার এই কল্যাণীকে আশীর্বাদ করার জন্য, মেয়ে দেখার জন্য পাঠানো হলো কাকে? এই পিস্তুত ভাই বিনু দাদাকে। এবং বিনু দাদা সে কি বললো জানেন? বিনু দাদা বলল যে অনুপম, আচ্ছা মন্দ নয় হে খাঁটি সোনা বটে, মন্দ নয় হে খাঁটি সোনা বটে। তাহলে বিনু দাদার মতো মানুষ যে কখনো প্রশংসা করতেছে না, আমাদের ভিতর কিছু মানুষ আছে না যারা হচ্ছে আপনি যদি ওকে 100% করে দেন তাও সে রাজি হবে না। কোনো একটা জিনিস 100% সুন্দর করে দিয়েছেন, সে কি বলবে? সে বলবে হয়েছে মোটামুটি 60% চলে। তো অনুপম, এই বিনু দাদা হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ, মানে সে, তার রুচি এতটাই আপগ্রেডেড লেভেলের যে সে খুব সহজে কারো প্রশংসা করে না। সেই বিনু দাদা যখন বলল যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এইবার তো আমাদের নায়ক পাগল হয়ে গেল যে আল্লাহ রে আল্লাহ, এই বিনু দাদার মতো মানুষ এত সুন্দর বলছে। কারণ এই অনুপম 16 আনা নির্ভর করে বিনু দাদার রুচি দক্ষতার উপর। বিনু দাদার যে রুচি দক্ষতা, এর উপরে আমাদের নায়ক অনুপম 16 আনা নির্ভর করে। কারণ যে বিনু দাদার ভাষা ছিল অত্যন্ত আট। বিনু দাদার ভাষা কি ছিল? অত্যন্ত আট। আমরা সামনে যাব, যখন আমরা মূল গল্পে প্রবেশ করব তখন আপনারা আরো ভালো বুঝবেন। আমি শুধু প্রথমত ক্যারেক্টারগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিলাম, ওকে? তারপরে আসেন, এবার আমরা যাব এই গল্পের যিনি নায়িকা আমাদের কল্যাণীর সাথে। দেখেন, আমরা একটু কল্যাণী সম্পর্কে জেনে নেই। কল্যাণী এই গল্পের অন্যতম প্রধান চরিত্র। বিয়ের সময় তার বয়স ছিল 15 বছর। তাহলে এই যে একটি সুন্দরী, একটি কুমারী, এই যে আমাদের কল্যাণী, এই সুন্দরী কুমারী কল্যাণী, এর বয়স কত? বিয়ের সময় বয়স ছিল মাত্র 15 বছর। এই 15 বছরের একটি ছোট্ট মেয়ে। আচ্ছা, আর বর্তমান বয়স কত? বর্তমান বয়স হলো 19, অর্থাৎ ঘটনাটা কিন্তু 4 বছর আগের।
আমরা অনুপমের সময় পড়েছিলাম না যে অনুপমের বর্তমান বয়স হলো 27, কিন্তু বিয়ের সময় ছিল 23। আর কল্যাণীর বিয়ের সময় বয়স কত ছিল ভাইয়া? সবাই কিন্তু এটা কমেন্টে লিখবেন। আচ্ছা, সেটা হলো এই 15 ছিল, এবং বর্তমান বয়স কত? কল্যাণীর বর্তমান বয়স 19। আচ্ছা, কল্যাণীর সম্পর্কে আমরা আরো দেখে নিচ্ছি। দেখেন, কল্যাণী হচ্ছে শিক্ষিত, সহজ সরল, প্রাণ চঞ্চল চিত্তের অধিকারী এবং বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। তাহলে কল্যাণী কেমন? কল্যাণী হচ্ছে প্রাণ চঞ্চল, সহজ সরল, বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। বিবাহ ভাঙ্গার পর কল্যাণী কি করেছিল জানেন? কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছিল। বিবাহটা কেন ভেঙেছিল আপনারা জানেন? একটু পরে জানতে পারবেন। এই বিবাহটা যখন ভেঙে যায়, না হয় ওই মামার চক্রান্তের কারণে, তখন কল্যাণী কি করেছিল? কল্যাণী এই মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছিল যে সে শুধু মেয়েদেরকে নারী শিক্ষা দান করবে, বেগম রোকেয়ার মতো। আচ্ছা, না, বেগম রোকেয়া কিন্তু ওই বিয়ে ভাঙার কারণে হয়নি, তিনি এমনিতেই নারী শিক্ষার অগ্রদূত ছিলেন। আচ্ছা, তারপরে দেখেন, কল্যাণী পণ করেছে সে আর বিয়ে করবে না, তার দীপ্তি নির্মল, গতি সহজ। এই ইনফরমেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি এইটাকে বর্ডার করে দিয়েছি যে কল্যাণী সম্পর্কে এই প্রশ্নটা আসে যে কল্যাণীর দীপ্তি কেমন? দীপ্তি হচ্ছে নির্মল। আর গতি কেমন? গতি হলো সহজ। মোস্ট ইম্পর্টেন্ট বলে রাখতেছি ভাই, এই প্রশ্নগুলো আসে। আমি পুরো একটা গল্প, আমি আজকে প্রায় আপনাদের 28 পৃষ্ঠা পড়াবো। এখানে শুধু গল্পই আছে 22 পৃষ্ঠা। এই 22 পৃষ্ঠার গল্পকে মাত্র 2টা পেজে নিয়ে আসছি, প্রথম 2 পেজে। অতএব এগুলো আপনারা এই 2 পেজে যা আছে একদম মুখস্থ করে ফেলবেন। আপনারা দেখবেন বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই 2 পেজ থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তারপরে দেখেন, অনুপমের কল্পনায় কল্যাণীর অবস্থাটা কেমন? কল্যাণীর অবস্থা হলো অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো বিমর্ষ। অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো বিমর্ষ কে? আমাদের এই কল্যাণী, সুন্দরী কল্যাণী। কিন্তু আমি আপনাদেরকে এবার একটা প্রশ্ন করে রাখি, প্রশ্নটার উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দেবেন। সেইটা হলো, ফুলদানিতে রাখা ফুলের মতো কাকে বলা হয়েছে? বাসি ফুলের মতো। আমাদের টেক্সট বুকে এইচএসসিতে এই গল্পটি আছে যে ফুলদানিতে রাখা বাসি ফুলের মতো কার চেহারাকে তুলনা করে? একটা বিখ্যাত ক্যারেক্টার। সেটা আপনারা একটু কি করবেন? অবশ্যই প্রত্যেককে কমেন্ট বক্সে লিখবেন। আর এইটা হচ্ছে কল্যাণীর অবস্থা। কল্যাণী কি? অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো বিমর্ষ। ওকে, তারপরে দেখেন, অনুপম কল্পনা করে, অনুপম বসে বসে ভাবে যে আচ্ছা, কল্যাণী মনে হয় আমার কথা ভাবতেছে, যে কল্যাণী মনে হয় আমার কথা ভেবে চুল বাঁধতে ভুলে গেছে সন্ধ্যায়। তাহলে এই যে অনুপম কি ভাবে? অনুপম ভাবে যে সন্ধ্যায় হয়তো কল্যাণী বসে বসে আমার কথা ভাবতেছে, আর সে চুল বাঁধতে ভুলে গেছে আমার কথা ভাবতে ভাবতে। অনুপমের কথা, আমার কথা না কিন্তু। আচ্ছা, তারপরে সৌন্দর্যের সূচিতা কি? এই কল্যাণীর সৌন্দর্যের সূচিতাকে বলা হচ্ছে অপূর্ব, অপূর্ব সৌন্দর্যের সূচিতা। তারপরে দেখেন, অনুপমের চিরজীবনের গানের ধোঁয়া, গানের ধোঁয়া হয়ে আছে কি? আচ্ছা, ধোঁয়া মানে জানেন আপনারা? গানের ধোঁয়া কি? গানের ধোঁয়া হলো কোনো একটা গানের, এটা একটা গান, এই গানের এই যে শেষ যে কলিগুলো থাকে এগুলোকে কি বলা হয়? গানের ধোঁয়া বলা হয়। প্রথমগুলো না, একদম শেষের কলিগুলোকে কি বলা হয়? গানের ধোঁয়া। যেটা আমাদের কানে বাজতে থাকে, মানে যেটা বারে বারে যেটা বলা হয়, যেটা বারে বারে বলা হয়, সেটাকে কি বলা হয়? গানের ধোঁয়া বলা হয় না? যেটা বারে বারে বলা হয় ভাইয়া, এটাকে হচ্ছে গানের ধোঁয়া বলা হয়। তাহলে দেখেন, অনুপমের চিরজীবনের গানের ধোঁয়া, অর্থাৎ যেই লাইনগুলো বারে বারে একাধিকবার গাওয়া হয় সেটা হচ্ছে গানের ধোঁয়া। অনুপমের কানে কি বাজে? কল্যাণী বলেছিল জায়গা আছে, জায়গা আছে। আপনাদের কি ব্রেনে জায়গা আছে? যদি থেকে থাকে এই ক্লাসগুলো আপনাদের জন্য আরো সহজ হবে। অন্য কাউকে জায়গা দেওয়া যাবে না, শুধু আমাদের এই পড়ার বিষয়গুলোকে যদি আপনি জায়গা দেন, আপনার ব্রেনে আরো জায়গা তৈরি হবে। আসেন, ঠিক আছে। এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এই গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এই মিথ্যা কথা। তাহলে এই কথাটা কল্যাণী বলেছিল। এই কথাটা কার ছিল বলেন তো? যে এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এটা মিথ্যা কথা। কে বলেছিল? কাকে বলেছিল? কল্যাণী বলেছিল স্টেশন মাস্টারকে। ভাই, এইটা অনেকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। আমি যে প্রশ্নগুলোকে বলতেছি একাধিকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে, এগুলোকে আপনার বেশি ইম্পর্টেন্স দেবেন। তাহলে কল্যাণী বলেছিল, কাকে বলেছিল? এই স্টেশন মাস্টারকে বলেছিল যে এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এটা তো মিথ্যা কথা। আচ্ছা, মায়ের সাথে তীর্থযাত্রার সময় ট্রেনে যে অপরিচিত নারী কণ্ঠে এই গাড়িতে জায়গা আছে শুনে অনুপম মুগ্ধ হয়েছিল, সেই কণ্ঠ কার? সেই কণ্ঠ আমাদের এই সুন্দরী তরুণী রমণী কুমারী যুবতী কার? কল্যাণীর। যে অনুপমকে কি বলেছিল? মায়ের সাথে অনুপম তীর্থযাত্রায় যাচ্ছিল, তখন ট্রেনের ভিতরে বললো এই গাড়িতে জায়গা আছে, এখানে আসেন। তাহলে এই কণ্ঠটা কার? আমাদের এই নায়িকা কল্যাণী। এইবার আসেন, এই গল্পে আমরা যখন অনুপম পড়তেছিলাম, অনুপমের কিন্তু অনেকগুলো রিলেটিভস আছে, তাই না? কিন্তু কল্যাণীর অনলি একজন আছে, সেটা তার বাবা। উনি একজন ডাক্তার। ডাক্তার সাহেবের তথ্য একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, ডাক্তার সাহেবের আমরা একটু চোখ বানিয়ে দিই।
ওকে, সুন্দর হয়ে গেল। আসেন, এই যে ডাক্তার, এই ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম হচ্ছে শম্ভুনাথ সেন। উনি পেশায় একজন ডাক্তার এবং তার বয়স 40-এর এপার বা ওপার। তাহলে যদি প্রশ্ন আসে শম্ভুনাথ সেনের বয়স কত, 40-এর এপার বা ওপার, এই যে দেখেন শম্ভুনাথ সেন সম্পর্কে যদি প্রশ্ন আসে ভাই, এই কয়টার ভিতর থেকে প্রশ্ন আসবে। আমি এজন্য এই কয়টা দিয়েছি আপনাদেরকে। যে এখন হচ্ছে মাত্র আমার 5 নাম্বার পেজ চলে, 28টা পেজ আছে, আমাকে অনেকগুলো পেজ পড়াতে হবে। কিন্তু আমি বলেছি কি, প্রথম দুটো পেজ যদি আপনারা একাধিকবার রিপিট দেখেন ভিডিওটা, প্রথম যেই 20 মিনিটের মতো বা 25 মিনিটের মতো আমাদের লাগতেছে, এই অংশটা যদি আপনারা বেশি বেশি একাধিকবার রিপিট দেখেন, তাহলে আপনাদের জন্য কি হয়ে যাবে, পুরো গল্পটা পড়া হয়ে যাবে। এই শম্ভুনাথ সেন ছিলেন কি, পেশায় ছিলেন একজন ডাক্তার। তাহলে যদি প্রশ্ন করা হয় অনুপমের বাবার পেশা কি ছিল, ওকালতি। অনুপমের বাবার পেশা ছিল ওকালতি, কিন্তু কল্যাণীর বাবার পেশা কি ছিল? এই কল্যাণীর বাবা হচ্ছে শম্ভুনাথ সেন। এই ডক্টর শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি, তিনি ডাক্তারি করেন। এবং তার বয়স কত? তার বয়স কিন্তু বেশি না, মাত্র 40-এর এপার বা ওপার। ওকে, তারপরে আসেন, বংশ মর্যাদা রক্ষায় কল্যাণীর বাবা ডক্টর শম্ভুনাথ সেন কি করতেছে? পশ্চিমে গিয়ে বাস করতেছে। দেখছেন বিষয়টা? আমাদের অনেক সময় কিন্তু এরকম হয় যে আমাদের ধরেন আমার হচ্ছে অনেক অর্থ সম্পদ ছিল ভাই, আমাকে অনেক বেশি সামাজিকতা মেনটেন করতে হতো, আমার অনেক বেশি বংশ গৌরব ছিল। একটা সময় আমার ব্যবসায় ধস নামার কারণে হোক, বা আমার চাকরি চলে যাওয়ার কারণে হোক, বা আমার পরিবারের যে কোনো একটা অর্থনৈতিক ধস নামার জন্য আমার যে অবস্থাটি তৈরি হবে, তখন আগে আমি যে সোসাইটি মেনটেন করতাম, পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের জন্য অনেক বেশি অপমানজনক হয়। তখন নিজের মুখ বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য তিনি পশ্চিমে গিয়ে বসবাস শুরু করে দিয়েছিলেন, এই ডক্টর শম্ভুনাথ সেন। তাহলে বংশমর্যাদা রক্ষায় কোথায় গিয়ে বসবাস করছিলেন? পশ্চিমে গিয়ে বসবাস করছিলেন। তারপরে তার চুল কাঁচা, গোফে পাক ধরা। তাহলে এই ব্যক্তির চুল কেমন বলেন তো? চুল হচ্ছে কাঁচা, চুল কাঁচা এবং গোপে পাক ধরতে আরম্ভ করেছে, এবং শান্ত প্রকৃতির এবং দৃঢ়চেতা মানুষ। তাহলে বলেন ডক্টর শম্ভুনাথ সেন কেমন মানুষ ছিলেন? শান্ত প্রকৃতির এবং দৃঢ়চেতা মানুষ ছিলেন। তারপরে আসেন, লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না কোথাও শম্ভুনাথ সেনের, কারণ কল্যাণী তার একমাত্র কন্যা। এখন যখন বিনু দাদা খবর নিয়ে গেল, হরিশ যখন বিয়ে সম্পর্কে তথ্য দিল যে এই ভদ্রলোক হচ্ছে ডাক্তার এবং ওনার একমাত্র কন্যা, তখন এর মামা ভাবতেছে, অনুপমের মামা ভাবতেছে, আচ্ছা একমাত্র যেহেতু কন্যা, তার মানে এর যা লক্ষ্মীর ঘরটি আছে, মানে তার যা কিছু সম্পদ আছে সবগুলোই সে কি করে দেবে, উপর করে দিয়ে দেবে, অর্থাৎ সব সম্পত্তি দিয়ে দিতে তার বাঁধবে না, কারণ তার একমাত্র কন্যার বিয়ে হয়ে যাচ্ছে। সেজন্য এই কথাটি বলা হয়েছে যে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিলেও দ্বিধা হইবে না। আচ্ছা, ঘট হচ্ছে যে আমরা আমরা ঘটি বলি না, যার ভিতরে অনেক কিছু থাকে, এরকমটা বুঝিয়েছি আর কি। আচ্ছা, তারপরে দেখেন, লোকটা নিতান্ত নির্জীব। কে নিতান্ত নির্জীব? কে নিতান্ত নির্জীব? হচ্ছে আমাদের এই কল্যাণীর বাবা। আর ধুরন্ধর কে? ধুরন্ধর অত্যন্ত চালাক। সেটা কে? সেটা হচ্ছে অনুপমের মামা। আচ্ছা, তাহলে নিতান্ত নির্জীব এই ভদ্রলোক ডক্টর সাহেব, একেবারে কোনো তেজ নেই, তাকে বোঝা শান্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, তাকে বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ তিনি বড়ই চুপচাপ থাকে, সবসময় চুপচাপ থাকে। শম্ভুনাথ বাবু সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে অনুপমের মামার চিন্তা। বুঝেছেন আপনারা? এখন আপনাদেরকে অনুরোধ করব, যারা বলবেন ভাইয়া আমি তো পুরো গল্পটা পড়েছি, আমার পুরো ক্লাস দেখার দরকার নাই, কারণ এই ক্লাসের 1-1.5 ঘন্টা ডিউরেশন নিয়ে ক্লাস দেখবো, ঠিক আছে, সমস্যা নেই। আপনি শুধুমাত্র আমাদের ক্লাসের এই প্রথম এই অংশটুকু যদি দেখেন। আচ্ছা, আরেকটা অংশ আছে, শব্দ অর্থ থেকে আমি কিছু বিষয় একটু দেখিয়ে দেই আপনাদেরকে, এরপরে আসেন যে এই গল্পের ভিতরে অনুপমের মামা কি করে জানেন? অনুপমের মামা বিয়ে বাড়িতে যখন যায়, অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ঠিক হলো, তো বিয়ে বাড়িতে গেছে, এখন মেয়ের বাড়ি থেকে যে পণ দেবে, পণ কি? যৌতুক। এই যে যৌতুক দেবে, বিভিন্ন সোনা গহনাগুলো দেবে, অনুপমের মামা এই গহনাগুলোকে পরীক্ষা করবে যে কন্যার বাবা কি আবার ভুয়া গহনা দিল কিনা, এর গহনাগুলো ঠিক আছে কিনা। এটা পরীক্ষা করার জন্য কি করতেছে? এই অনুপমের মামার সাথে করে সেকরা নিয়ে গেছে। মানে কোন লেভেলের ধুরন্ধর, বুঝতে পারছেন? আচ্ছা, একজন বাবা তার মেয়ের বিয়েতে কি ভুয়া গহনা দিতে পারে? কিন্তু এই লোক এই কাজই করতে গেছে। কি করে নিয়ে গেছে? সাথে সেকরা নিয়ে গেছে। সেকরা কি ভাইয়া? সেকরা হলো, দেখেন সেকরা সম্পর্কে দেওয়া আছে, সেকরা শব্দের অর্থ হলো স্বর্ণকার। বিশ্বাসের অভাবে গহনা পরীক্ষা করতে অনুপমের মামা সাথে করে এই সেকরা নিয়ে গিয়েছিল। তাহলে অনুপমের মামা সেকরা নিয়ে গিয়েছিল কেন? বিশ্বাসের অভাবে, যে এই ডক্টর শম্ভুনাথ সেন যদি ভুল কোনো গহনা দিয়ে আমাদেরকে ঠকিয়ে দেয়, সেই জন্য। কতটা ধুরন্ধর একজন মানুষ দেখেন। সে কি এটা ঠিক করেছে বলেন তো? একে তো পণ নেওয়া জিনিসটাই তো খারাপ, এটা একটা নির্যাতন না?
তার উপরে আবার সে এটারে আবার আরেকটা নির্যাতন করতে যাচ্ছে। এই গল্পের ভিতরে অনুপমের মামাকে তুলনা করা হয়েছে এই ফল্গুর বালির মতো। দেখেন এই যে এখানে এই যে পায়ের চাপ পড়ে গেছে, বালি নিচের দিকে চলে গেছে। কেন? এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ফল্গু নদীর বালি, যে এই বালির নিচে আছে পানি। এই নদীটা দেখেন ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। এর উপরে বালুর আবরণ থাকলেও নিচে পানির ধারা বয়ে যায়। অনুপমের মামা সংসারকে অন্তঃসলিলা নদীর মতো আগলে রাখেন। তাহলে অনুপমের মামা সম্পর্কে বলা হয়েছে যে অনুপমের মামা হলো এই ফল্গু নদীর মতো। ফল্গু নদী কোন অঞ্চলে অবস্থিত ভাইয়া? গয়া অঞ্চলে। ফল্গু নদী কেমন নদী? অন্তঃসলিলা নদী। ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার আসছে একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 2 বার আসছে যে ফল্গু নদীর বৈশিষ্ট্য কি। ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা অন্তঃসলিলা। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? ফল্গু নদীর বৈশিষ্ট্য হচ্ছে এই যে এইটা ভাইয়া অন্তঃসলিলা নদী। আর ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে ওর মামা, অনুপমের মামা। এরপর আসেন ভাই, এখানে মৃদঙ্গ সম্পর্কে বলা হয়েছে। এই মৃদঙ্গটা কি? এইটা দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা শব্দ অর্থ আপনাদের জন্য ছবি দিয়ে রাখছি, যেন আপনাদের কি করা হয়, মুখস্থ করা অনেক বেশি সহজ হয়ে যায়। মুখস্থ করতে হবে না। আপনারা যারা ভাইয়ার ক্লাস করবেন, আমাদের এই সহায়ক, আমাদের সাথে যারা ক্লাস করবেন, আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনাদেরকে প্রত্যেকটা শব্দ অর্থ যেগুলো ইম্পর্টেন্স, প্রত্যেকটা চরিত্র, শুধুমাত্র প্রথম পত্র না, আপনারা যারা আমাদের ব্যাকরণের ক্লাসগুলো দেখেন, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটা ব্যাকরণের ক্লাস নিয়েছি। আপনারা যদি আমাদের ব্যাকরণের ক্লাসগুলো দেখেন, ব্যাকরণের কঠিন কঠিন দুর্বোধ্য টপিকগুলোকে আমরা কি করেছি, বিভিন্ন চিত্র ছবিগুলোর মাধ্যমে আমরা সহজভাবে উপস্থাপন করেছি, যেটা আপনি একবার দেখলে মুখস্থ হয়ে যাবে। আসেন, এই মৃদঙ্গটা কি? মৃদঙ্গ, এই মৃৎ শব্দের অর্থ হলো মাটি। মৃৎ শব্দের অর্থ কি ভাইয়া? মাটি। এটা কিন্তু মাটির তৈরি। এই মাটির খোলের 2 পাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র হচ্ছে মৃদঙ্গ। আক্ষরিক অর্থ মৃৎ, অর্থ কি? মৃৎ শব্দের অর্থ হচ্ছে মাটি, আর মৃদঙ্গ মানে কি? মাটির তৈরি অঙ্গ। তাহলে এই যে ঢোল টাইপের দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাটি দিয়ে বানানো, আর এর 2 পাশে চামড়া লাগিয়ে এটা এক ধরনের বাদ্যযন্ত্র বানিয়ে ফেলে, নাম কি? মৃদঙ্গ। তারপরে আসেন ভাইয়া আমাদের অনুপম। এই যে অনুপমের 2টা ছবি পেয়ে গেছি, দেখেন এটা একটা অনুপম, এটা অনুপম। তাহলে কেন এটা অনুপম? এইটা হলো ভাইয়া, অনুপমকে তার পণ্ডিত মশাই কি করতো বলতো? অনুপমকে পণ্ডিত মশাই বিদ্রুপ করতো। কি বলে? অনুপমের পণ্ডিত মশাই বলতো যে হে মাকাল ফল, হে শিমুল ফুল। কেন? কারণ দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরে কিছু নাই। কি সুন্দর, ডালিমের মতো দেখতে, দেখছেন? অত্যন্ত চমৎকার, আকর্ষণীয়, মনোমুগ্ধকর। কিন্তু যখন এটাকে ফাটাবেন, ভিতরে দেখতে পাবেন কি? মাকাল ফল দিয়ে গুণহীন সুন্দর ব্যক্তিকে বোঝায়। মাকাল ফলের উপরে দেখতে সুন্দর হলেও ভিতরে দুর্গন্ধ, শ্বাসযুক্ত, খাওয়ার অনুপযোগী ফল। এটা খাওয়া যায় না। ভিতরে এত সুন্দর, ডালিমের মতো, আপেলের মতো, কিন্তু ভিতরে কি? খাওয়ার অনুপযোগী। একইভাবে শিমুল ফুল দেখতে কি সুন্দর না? কিছুটা কিন্তু গোলাপের মতো ক্লোজ লাগে, তাই না? কালারগুলো সেম, অনেক সুন্দর লাগে। কিন্তু ভাইয়া এই শিমুল ফুল গুণহীন। কেন গুণহীন কেন বলা হয়? কারণ এই শিমুল ফুল, পলাশ ফুল, এই টাইপের যে ফুলগুলো আছে, এই ফুলগুলো দিয়ে পূজা করা যায় না। এজন্য এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় গুণহীন। যে তুমি যতই দেখতে সুন্দর হও না কেন, তোমাকে যদি পুষ্পাঞ্জলি না দেওয়া যায়, যদি মায়ের কাছে আরতি না করা যায়, তোমার এই ফুলকে পূজা না করা যায়, তাহলে এই ফুলের তো কোনো কাজেই লাগলো না। তাহলে এই জন্য কি বলা হয়েছে ভাইয়া, যে অনুপমকে এই শিমুল ফুলের সাথে তুলনা করতো। শিমুল ফুল বাগধারার অর্থ হলো রূপবতী, অথচ গুণহীন। সুন্দর চেহারার জন্য পণ্ডিত মশাই অনুপমকে কি করতো? মাকাল ফল এবং এই শিমুল ফুলের সাথে তুলনা করতো। আর তরঙ্গ বক্সে লেখা আছে না, এই যে তরঙ্গ বক্স হচ্ছে দেখতে এমন। আচ্ছা আসেন, আমরা তাহলে শব্দ অর্থগুলো দেখে নিলাম। আরো অনেকগুলো শব্দ অর্থ আছে, সেগুলো আপনারা দেখবেন। আমি শুধুমাত্র যে শব্দ অর্থগুলো একাধিকবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং এইচএসসিতে প্রতি বছরই আসে, সেই শব্দ অর্থগুলো এখানে দিয়েছি। এর বাইরেও যে শব্দ অর্থগুলো আছে, সেগুলো আপনারা আরো ভালো করে দেখে নেবেন। আমরা কবি পরিচিতিটা দেখব, লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং পাঠ পরিচিতিটা দেখব। এটা এখনই দেখবো না, যেহেতু আমরা ক্যারেক্টারগুলো অলরেডি বর্ণনা করে